আমি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর খলিল আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলবো, বাংলাদেশে গুপ্তচর বৃত্তি রোধে যে আইনের কথা বলছি, এই আইনটাকে তাড়াতাড়ি প্রণয়ন করে কিছু একটা করে অ্যাক্টিভেট করুন এবং অ্যাটলিস্ট 10 থেকে 12 জন গুপ্তচরকে ওপেন ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুন। এই বালটাকে না থামাতে পারলে দেশের অস্তিত্ব থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের আমি মাঝে মাঝে এমন কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, এই বিষয়গুলো উপস্থাপন করার পরে কেন যেন বিষয়গুলো হারিয়ে যায়। কেন হারিয়ে যায় জানেন? বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে, অস্তিত্ব রক্ষার্থে আমার যে বিষয়গুলোকে আমি তোলার চেষ্টা করি, জনসমক্ষে দেওয়ার চেষ্টা করি, এই বিষয়গুলো নিয়ে অন্য কেউ কথা বলে না। ইভেন দেন অনলাইন অ্যাক্টিভিস্টদের যারা বাংলাদেশের নামে জান পরাণ কাকুতি মিনতি করে জীবন উজাড় করে দেয়, তারাও এই সব সাবজেক্টগুলো নিয়ে আলাপ আলোচনা করে না, কারণ এই সাবজেক্টগুলোর থেকে তারা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে দূরে রাখে। অনলাইনে ব্যাখ্যা করার চেষ্টা করে তারা ভারত বিরোধী, কিন্তু তারা এইসব সাবজেক্টের কথা না বলে প্রমাণ করে তারাও ভারতের পক্ষে ষড়যন্ত্র করছে। যেমন আমি বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সীমান্তে আমি বলেছিলাম যে বাংলাদেশের উচিত আমেরিকা অথবা চায়না অথবা টার্কির সাথে সীমান্ত বিষয়ক একটা প্রতিরক্ষা চুক্তি হওয়া উচিত। এটা নিয়ে স্রেফ আমি একা কথা বলি, এটার উপরে আর কেউ কথা বলতে চায় না। এর পরবর্তী সময় যখন করিডোর ইস্যু নিয়ে ওয়াকারুজ্জামান এবং ভারত একের পর এক ষড়যন্ত্র করলো যাতে রোহিঙ্গাদেরকে রাখাইনের এরিয়ায় আরাকানে ফেরত যেতে না হয়, ফেরত দেয়া না হয়, রোহিঙ্গাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে রাখতে হবে, এটা নিয়ে আমি কথা বললাম। আমি বললাম যে ভারতের যে প্রজেক্ট রাখাইনে এবং আরাকানে, এই প্রজেক্টে অলরেডি ভারত একটা এয়ারপোর্ট তৈরি করেছে, ওখানে একটা ট্রানজিট তৈরি করার চেষ্টা করছে, যেটা দিয়ে তারা সেভেন সিস্টারের সাথে যোগাযোগ করবে। এই বিষয়টা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। আমি বললাম যে কেন করিডোর বিষয়ে বারবার ওয়াকারুজ্জামান, র এবং বিএনপির কিছু নেতা একের পর এক অন্যায়ভাবে, মিথ্যাভাবে একটা ন্যারেটিভ তৈরি করছে যে বাংলাদেশ করিডোর দিয়ে দিচ্ছে। এটা নিয়ে আমি একটা না একের পর এক আমি কথাবার্তা বলেছি। এটা নিয়ে কথাবার্তা বলার পরে দেখা গেল এই বিষয়টা আমি যদি এটা নিয়ে কথা না বলি, অন্য কেউ এই বিষয়টা নিয়ে আলোচনা করতে রাজি না। এরপরে আমি অন্য আরেকটা সাবজেক্ট আনলাম আপনাদের সামনে, যে বাংলাদেশে অ্যান্টি এসপিওনাজ ল নাই। বাংলাদেশে ভারতীয় গুপ্তচর যারা কাজ করে তারা অবাধে কাজ করে, তাদেরকে সাজা দেওয়ার জন্য, তাদেরকে গ্রেফতার করার জন্য এমন কোন প্রসেস নাই যেখানে এই গুপ্তচরদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ কথা বলবে না। এখন কথা হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্টরা কথা বলবে না, আর্মি কথা বলবে না, অন্তর্বর্তীকালীন সরকার কথা বলবে না, মিডিয়া কথা বলবে না। কেন কথা বলবে না? তাহলে তাদের ভিতরে গুপ্তচর বৃত্তি, নিজেরাই গুপ্তচর বৃত্তিতে আছে, যেখান থেকে তারা পয়সা আর্ন করছে। দর্শকবৃন্দ, আজকের এই বিষয়গুলো নিয়ে আমি কেন কথা বলছি? একটা কঠিন বিষয়, এটার সাথে একটার সাথে আর একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আপনাদেরকে আমি একটা কথা বলি, as a matter of fact, রোহিঙ্গাদেরকে যাতে মায়ানমারে ফেরত দেয়া না হয়, এই জন্য জেনারেল ওয়াকারুজ্জামান, বিএনপির কিছু নেতা এবং র একত্রে ষড়যন্ত্র করলো ডক্টর খলিলের বিরুদ্ধে। তারা বলল করিডোর দেয়া হচ্ছে, করিডোর দেয়া হচ্ছে। এই আলাপ আলোচনা করে রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেওয়া না হয় এই ব্যবস্থাটা তারা তৈরি করে রেখেছে। ভারত জেনারেল ওয়াকারকে সমর্থন দিচ্ছে। ওয়াকার এবং আরো 20-30 জন 40 জন কুত্তার বাচ্চা যারা আর্মির জেনারেল টাইটেল নিয়ে বসে আছে, এই হারামখোর কুত্তার বাচ্চারা রোহিঙ্গারা যাতে রাখাইনে ফেরত না যায়, কারণ অলরেডি ভারত ওখানে একটা ট্রানজিট তৈরি করে ফেলেছে, ওখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে। ভারতের ইনভেস্টমেন্টকে কাজে লাগানোর জন্য ওয়াকারের উপরে তারা ইনভেস্ট করছে। ষড়যন্ত্র করছে বাংলাদেশের কয়েকজন জেনারেল মিলে যাতে এই রোহিঙ্গারা আর কোনোদিন রাখাইনে ফেরত যেতে না পারে, কারণ রাখাইনে যদি ফেরত যায় তাহলে ভারতের এই ইনভেস্টমেন্ট মাঠে মারা যাবে। আজকের এই বিষয়টাকে আমি কেন টানলাম অন্য একটা কারণে।
আপনারা জানেন, ইতিমধ্যে খবরের কাগজে দেখেছেন যে লালমনিরহাট জেলার পাটগ্রাম এবং হাতীবাঙ্গা থানা আক্রমণের মুখে পড়েছে। বাংলাদেশে এত জেলা, এত বিভাগ থাকার পরে রংপুর বিভাগে লালমনিরহাটে হঠাৎ করে এই হামলাটা কেন হলো? আপনারা কি কেউ একবার চিন্তা করতে পেরেছেন? আপনারা বলছেন ভাই এটার সাথে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কি বোঝাতে চাচ্ছি দর্শকবৃন্দ, আর পারি না। অনেক সময় আমি চিন্তা করি কি জানেন, আপনাদের সামনে আর এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। আমি চিন্তা করি আর টকশো করবো না, আমার টকশো করার দরকার নেই, আপনাদের সামনে এসব নিয়ে আলোচনা করার আর দরকার নেই। আমি যে মিল্টন কথা না বললে কিছু আসবে যাবে না, বিরক্ত হয়ে যায়, যেগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল চিন্তা করলেন চায়নাকে দিয়ে লালমনিরহাটের যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকে অ্যাক্টিভেট করাবেন, এটাকে অ্যাক্টিভ করবেন। ওটা এখন বন্ধ আছে। চায়নার সাথে আলাপ আলোচনা করলেন, আলাপ আলোচনা অলমোস্ট কমপ্লিট, যে তারা এসে লালমনিরহাটের এয়ারপোর্টের ওটাকে অ্যাক্টিভেট করার জন্য যা যা করার সেটা তারা করবে। ঠিক আছে, তো চায়না এভাবে প্ল্যান করছে, ওখানে কাজ করবে, সবকিছু ঠিকঠাক। এর সাথে ওয়াকারুজ্জামান এইখানকার ছেলে বলে বসলো বাংলাদেশের অভ্যন্তরে বিদেশিদেরকে কোনো কাজ করতে দেয়া হবে না। মাদারচোদ ওয়াকারুজ্জামান এই শুয়োরের বাচ্চা বলে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি করে? মাদারচোদ শুয়োরের বাচ্চা তো লাগেরা আইসা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে। এইখানকে পোলা ওয়াকার এই মাদারচোদ কি করছে? বলছে বিদেশিদেরকে ওখানে কাজ করতে দেয়া হবে না, বাংলাদেশের অভ্যন্তরে নাকি সার্বভৌমত্বের ক্ষতি হয়। ওর বউয়ের লাঙ্গের মধ্যে পোকা পড়ছে, কুত্তার বাচ্চা ওয়াকার বলছে ওখানে আর কি সার্বভৌমত্বের ক্ষতি হবে, ওখানে তারা লালমনিরহাটে ওখানে কাজ করতে দিবে না। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে লাইন বাই লাইন আমি বলছি শুয়ারের বাচ্চা খানকির পোলায় কি বলছে। ওকে, আপনাদেরকে বললে আপনারা অবাক হবেন। ভারতের শিলিগুড়ির কাছে চীন লালমনিরহাট বিমানবন্দর পুনর্নির্মাণের খবরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকার জানিয়েছে যে তারা কোনো বিদেশি সত্তাকে এমন ভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে। কে বলছে? মাদারচোদ পতিতার সন্তান, ওর মাকে 25,000 বার নেরিকুত্তা এবং ভারতীয় সন্ন্যাসীরা ধর্ষণ করার পরে এই ওয়াকারের জন্ম হয়েছে। এই মাদারচোদ প্রথম বলেছে করিডোর দেবে, ওর বউরে বেশ্যাবৃত্তি করানোর জন্য করিডোর দেবে, যার জন্য রোহিঙ্গাদের রাখাইনে ওখানে পাঠানোর জন্য হিউম্যানিটেরিয়ান চ্যানেল দিলে ওর মাকে ধর্ষণ করবে। ওয়াকারের বউকে আমির খসরু মাহমুদ চৌধুরী ওর মেয়েকে এবং বউকে এবং সামাল বায়াতকে এবং সালাউদ্দিনের বউ এবং সন্তানদেরকে ভারতীয় কুত্তা এবং পতিতার বাচ্চারা এসে ধর্ষণ করবে, এই অজুহাত দিয়ে মানবিক চ্যানেলের বিরোধিতা করা হলো। মূলত তারাই বিরোধিতা করে কি করেছে আপনারা কি জানেন? রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেয়া না হয়, রোহিঙ্গাদেরকে যেন বাংলাদেশে স্থায়ী করে ভারতের কালাদান প্রজেক্ট রাখাইনে এবং আরাকানে ওটা যেন কমপ্লিট করতে দেয়া হয়। দর্শকবৃন্দ, সাবজেক্টটা আমার রাগ করার না, আপনাদেরকে আমি বলি, একটা বেশ্যাকে যদি দৌলত দিয়ায় 25 বছর বেশ্যাবৃত্তি করতে দেয় এবং 25 বছর বেশ্যাবৃত্তি করার পরে ওই বেশ্যাটা যদি গর্ভবতী হয়, ওই গর্ভ থেকে যেই সন্তান হয় ওই সন্তানের নাম হবে ওয়াকারুজ্জামান। আর সোনা দিয়ে যদি 30 বছরে কেউ বেশ্যাবৃত্তি করে, সোনা দিয়ে এই 30 বছর বেশ্যাবৃত্তি করার পরে ওইখানে যদি একটা বাচ্চার জন্ম হয়, ওই বাচ্চাটার নাম হবে বিএনপি সাউয়া। আর টান বাজারে
যারা গত 55 বছর বেশ্যাবৃত্তি করছে, ওই বেশ্যার পেট থেকে যদি কোনো বাচ্চার জন্ম নেয়, ওই বাচ্চার নাম হবে আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং বাংলাদেশের রাস্তাঘাটে যদি একটা বেশ্যা 25 বছর জন্মায়, বেশ্যাবৃত্তি করে, তারপরে যদি প্রেগনেন্ট হয় এবং ওখানে যদি একটা বাচ্চা হয়, ওই বাচ্চার নাম হবে আব্দুল আউয়াল মিন্টু। আজকের এই কথাগুলো কেন বলছি? লালমনির বাংলাদেশে এত জায়গা থাকতে কোন থানায় এভাবে হামলা হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোন জায়গায় হামলা হয় না। হামলা হয়েছে কোথায়? লালমনিরহাট থানার পাটগ্রামে। ওয়াকার এবং একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে। এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে। তো কি করেছে? একটা অজুহাত তৈরি করেছে। ভ্রাম্যমাণ আদালতে কে কোন জায়গা দিয়ে সাজার জন্য সাজা দিছে, এই জন্য থানায় আক্রমণ করছে, অমুক জায়গায় এইটা করছে, এই জন্য থানায় আক্রমণ করছে। দর্শকবৃন্দ এবং বাংলাদেশি ভাই ও বোনেরা, এটা জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করেছে। মূল বিষয়টা কি জানেন? লালমনিরহাটে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। এখন আপনারা খবরের কাগজে পড়েছেন পাটগ্রাম এবং হাতীভাঙ্গায় এ ধরনের আক্রমণ হয়েছে, এটা বোধহয় নরমাল না। দর্শকবৃন্দ, আপনাদেরকে একের পর এক আমি সত্য কথাগুলো যখন বলি হারিয়ে যায়। আপনারা নিজেদের ছবি সামাজিক মিডিয়ায় দেন, কিন্তু এগুলো নিয়ে আপনারা শেয়ার করেন না, এগুলো নিয়ে আপনারা আলোচনা করেন না। এখন ওই বিষয়টা নিয়ে আমি বলি। ওয়াকারুজ্জামান বলেছে বিদেশি সত্তাকে এমন ভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে। রংপুর বিভাগের অন্তর্গত লালমনিরহাট বিমান ঘাঁটিতে ভারতীয় সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং কৌশলগত শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত। মূলত 1931 সালে নির্মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর দ্বারা ব্যবহৃত একটি সামরিক বিমান ঘাঁটি। এটি বাংলাদেশ বিমান বাহিনীর দ্বারা পরিচালিত হয়। চীন যদি পুনর্নির্মাণ করে তবে এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহ সহায়তার জন্য ব্যবহার করা যেতে পারে। বিমানবন্দরটি জাতীয় চাহিদা পূরণের জন্য পুনরুজ্জীবিত করা হচ্ছে, যার মধ্যে রয়েছে অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। চীনা সম্পৃক্ততার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নাই। নিশ্চিন্ত থাকুন, কোনো বিদেশি সত্তাকে এমন ভাবে কাজ করতে দেয়া হবে না। এ কথা কে বলছে? ওয়াকারুজ্জামান বলছে ওখানে চায়নাকে কাজ করতে সে দেবে না। কেন দেবে না? ঠিক ভারতীয় স্বার্থে। ওয়াকারের শক্তি কি? চুপ্পু। ওয়াকারের শক্তি কি? শিরিন শারমিন। ওয়াকারের শক্তি কি? 30 থেকে 40 জন জেনারেল আছে তার ফেভারে। ওয়াকার ওখানে বসে বসে ষড়যন্ত্র করবে, করিডোরের কথা বলে আপনাদেরকে মাথা পাগল বানায় দিবে। বিএনপির লোকজনরা ওয়াকারের সুরে গান গাইবে। বিএনপির সাউয়া ওয়াকারের বাসায় গিয়া রয়ের পরিকল্পনা দিবে, রয়ের প্ল্যান দিবে। আবার এই সালাউদ্দিনের ষড়যন্ত্রে বিএনপির লোকজনদেরকে সামনে রেখে রয়ের লোকজনরা, ভারতের রয়ের লোকজনরা সেনাবাহিনীর ওই লোকজনদের সহায়তায়, সেনাবাহিনী বলতে আমি সেনাবাহিনী না, ওয়াকারুজ্জামানের সহায়তায় পাটগ্রামে অ্যাটাক হচ্ছে, হাতীভাঙ্গায় অ্যাটাক হচ্ছে, লালমনিরহাট সদরে অ্যাটাক হচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে। লালমনিরহাটকে অস্থিতিশীল করতে হবে একটা কারণে, ওখানে যেন কোনো অবস্থাতে ওই লালমনিরহাট এয়ারপোর্টকে রিওপেন করা না হয়, ওখানে যেন কোনো কাজ করতে দেয়া না হয়। তো দর্শকবৃন্দ, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে ডক্টর খলিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অ্যান্তনিও গুতেরেসের যে পরিকল্পনা যে রাখাইনে রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া হবে,
এ ব্যাপারে ওয়াকার কি সফল হচ্ছে? ভারতের যেখানে একটা ইনভেস্ট করেছে কালাদান প্রজেক্টে, যেখানে যেটা দ্বারা তারা তৈরি করেছে, ওখানে একটা লজিস্টিক সেন্টার তারা তৈরি করবে, সেনানিবাস তৈরি করবে, ওখানে তারা যেই চেইন তৈরি করছে যাতে সেভেন সিস্টারের সাথে সরাসরি তারা যোগাযোগ করতে পারে, এজন্য রোহিঙ্গাদেরকে বাংলাদেশে স্থায়ী করার জন্য যত প্রকার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার আছে। ওয়াকারের সাথে আরো 20-30 জন জেনারেল আছে, তারা একত্রে এই কাজগুলো করছে। এই ষড়যন্ত্রের কথা একের পর এক আমি আপনাদের সামনে প্রকাশ করছি। আজকের আমি লালমনিরহাট এয়ারপোর্টে যাতে চায়নার এই প্রজেক্ট ফেল করে, চায়নার এই প্রজেক্ট যেন ভবিষ্যতে সামনে না এগোয়। আপনি কি জানেন ভারতের পত্রপত্রিকা ওয়াকার বন্দনায় ব্যস্ত? ভারতীয় পত্রপত্রিকা ওয়াকারকে বলে যে একে ডক্টর ইউনুসকে সে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো কথা ওয়াকার গায়ে তুলছে না। এমনকি এটাও বলা হচ্ছে ভারতীয় পত্রপত্রিকায় যে জেনারেল ওয়াকার, ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ওয়াকারকে 20-25 বার কল করছে, ওয়াকার কথাও বলে নাই। শুনেছেন এ ধরনের কথাবার্তা? এই বেশ্যার ছেলে ওয়াকার, বেশ্যার জামাই ওয়াকার, বেশ্যার ভগ্নিপতি ওয়াকার, এই ষড়যন্ত্রগুলো একটার পর একটা ওখানে করে যাচ্ছে। সাথে কে কে আছে? নৌবাহিনীর প্রধান, সাথে আছে বিমান বাহিনীর প্রধান, সাথে আছে জেনারেল হাফিজ, সাথে আছে জেনারেল ফেরদৌস। আমি জানি না, আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যোগ্য এবং সৎ এবং দেশপ্রেমিক মানুষ হিসাবে জানি, যে হিসাবে তাকে আমি সবসময় প্রমোট করেছি, যার কথা আমি সবসময় বলে আসছি যে ভদ্রলোক বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে গেলে এই লোকের কোনো বিকল্প নাই, ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বিকল্প নাই, ডক্টর খলিলুর রহমানের কোনো বিকল্প নাই। আমি কন্টিনিউয়াসলি বলে আসছি, একটার পর একটা পলিসি নিয়েও আমি আপনাদের সাথে কথা বলছি। কথা বলার পিছনে একটাই কারণ, বাংলাদেশকে রক্ষা করতে গেলে এই কাজগুলো প্রায়োরিটাইজ করতে হবে। কিন্তু আমি কন্টিনিউয়াসলি আপনাদের সামনে এসে একের পর এক কথাগুলো বলে যাচ্ছি। আমি বলেছি গুপ্তচর বৃত্তিকে স্টপ করার জন্য এই ব্যাপারে স্পেশাল একটা আইনে রাইট ওয়েতে তৈরি করে ইম্পোজ করতে হবে, এক্সিকিউট করতে হবে। আমি বলেছি, এখন আমি বললে এই সাইটটা নিয়ে আমাকে জানানোর দরকার নাই, কিন্তু বাংলাদেশের মানুষ তো জানবে। মানুষের তো জানার দরকার আছে যে গুপ্তচর বৃত্তি রোধে বাংলাদেশে স্ট্রং একটা আইন তৈরি হয়েছে, যেই আইনের মিনিমাম সাজা হবে মৃত্যুদণ্ড। এ ধরনের একটা আইন